আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরেকটি ক্লাস। আমরা নিউজ গ্যাদারিং এন্ড রাইটিং ক্লাস করছি এবং এবং এই ক্লাসের আরেকটি ক্লাস, যে ক্লাসটি আমরা শুরু করব আজকে। আজকে আমরা নতুন টপিক শুরু করব, সেটা হচ্ছে নিউজ স্ট্রাকচার। আমরা নিউজ স্ট্রাকচার নিয়ে এর আগে হয়তো সামান্য আলোচনা করে থাকতে পারি, কিন্তু আজকে আমাদের আসলে ফর্মাল আলোচনা শুরু হবে। নিউজ স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলবো, সংবাদ কাঠামো নিয়ে কথা বলবো। তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চেয়েছিলাম যে আসলে সেই জিনিসটা হচ্ছে কিভাবে কিভাবে কাজ করে একটা টেলিভিশন স্টেশনের নিউজ রুম, এবং কিভাবে নিউজ সোর্স থেকে সংবাদ সংগ্রহ করে। আমি তার একটা শিডিউল, অর্থাৎ রোটা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম। তো সেটা আমি আজকে রেডি করেছি। তো আমি একটু সেটা আপনাদেরকে দেখিয়ে তারপরে আমি ওই আলোচনাটাই আজকে ঢুকবো। আমি দেখেন, যেহেতু আমার একটু যমুনা টেলিভিশনের সাথে আমার একটু যেহেতু যুক্ততা আছে, এটা খণ্ডকালীন, যার কারণে যমুনা টেলিভিশনের কিছু জিনিসপত্র আমার দেখার সুযোগ হয়। আপনারা কি কোনো কোনো স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? না স্যার, লোডিং শেয়ারিং হচ্ছে। না স্যার, লোডিং হচ্ছে এখনো। লোডিং হচ্ছে না? আমারটাতে হয়ে গেছে, হয়তো আপনাদেরটাতে এখনই হবে আর কি। তো জি আমি স্যার, একটা, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে একটা টেলিভিশনের অ্যাসাইনমেন্ট শিট। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট শিটে যার মাধ্যমে আসলে সংবাদ 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 যার মাধ্যমে আসলে সংবাদ সংগ্রহ করা হয়, অর্থাৎ সংবাদ সংগ্রহের প্রক্রিয়া, যেটা সিস্টেম যেটা শুরু হয় তার মাধ্যমে। আপনি দেখেন এখানে 1 নম্বরই দেয়া আছে এরকম। যদি আমি যদি আসি, এই যে এখান থেকে শুরু করি আমি, এখানে সময় দেওয়া থাকে, এখানে স্থান দেওয়া থাকে, হ্যাঁ, যে কোথায় কোথায় থেকে সংবাদটা সংগৃহীত হবে। এখানে শুরুতে দেয়া আছে অ্যাসাইনমেন্ট ডেস্ক ও অ্যাসাইনমেন্ট কোঅর্ডিনেশন, একজন রিপোর্টারের নাম দেওয়া থাকে, তিনি সেটা কোঅর্ডিনেট করেন। তারপরে অ্যাসাইনমেন্ট ডেস্ক মনিটর করেন একজন, তিনি একজন দায়িত্বে থাকেন। এইবার আসেন, এই যে সকাল 6টা থেকে দেয়া আছে একটা একটা দায়িত্ব। দেখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দুদক ফলো। দুদক মানে হচ্ছে দুর্নীতি দমন কমিশন। হ্যাঁ, আমরা গতদিন অনেকগুলো জায়গার নাম বলেছি যেখান থেকে সংবাদ পাওয়া যায়, যেখান থেকে সংবাদ উৎপন্ন হয়। তার মধ্যে আমরা এটা আলাপ করিনি যে একটা আছে দুদক, দুর্নীতি দমন কমিশন। তার মানে দুর্নীতি দমন কমিশন থেকে নিউজটা পাওয়া যায়। এই দেখেন, তারপরে আরেকটা দেশের স্থান কি, কুর্মিটোলা। কুর্মিটোলা হচ্ছে এক্সারসাইজ অন ক্যাজুয়ালিটি ইভাকুয়েশন বাই বিএএফ। বিএএফ মিন্স বাংলাদেশ এয়ারফোর্স। চিফ অফ এয়ার চিফ মার্শাল মশিউজ্জামান সেরনিয়াবাদ। অর্থাৎ এখানে কুর্মিটোলায় যে যে জায়গাটা আছে, সেখান থেকে বিমান বাহিনীর জায়গা, সেখান থেকে এই সংবাদটি সংগৃহীত হবে। হ্যাঁ, তারপর দেখ কি বলা হচ্ছে, 8টায় দেওয়া আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিম্ন আদালত ফলো। আমরা গতদিন বলেছিলাম যে আইন আদালত থেকেও সংবাদ হয়, তাই না? আইন আদালত থেকে সংবাদ পাওয়া যায়। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলা হচ্ছে এবং নিম্ন আদালতের কথা বলা হয়েছে, যেখান থেকে সংবাদ সংগৃহীত হয়। তারপরে কি বলা হচ্ছে, এই দেখেন, দুপুর 12টার সময় বলা হচ্ছে নগর ভবন। আমরা বলেছিলাম যে বিভিন্ন ধরনের নগর ভবন থেকে সংবাদ হয়। হ্যাঁ, নগর ভবন, সিটি কর্পোরেশন, এই কর্পোরেশন কাউন্সিল অফিসগুলো ইউরোপ আমেরিকায় অনেক স্ট্রং। ইউরোপ আমেরিকাতে অনেক কিছু পরিচালিত হয় নগর ভবনের মাধ্যমে। হ্যাঁ, কাউন্সিল অফিসের মাধ্যমে, সিটি কর্পোরেশন অফিসের মাধ্যমে। তো এখানে নগর ভবনে কি ছিল? নগর ভবনে হচ্ছে সাকরাইন ঘুড়ি উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন। তারপরে দেখেন 9 নম্বর কি বলা হয়েছে, 3টা পলিটিক্যাল পার্টির কথা বলা হয়েছে, জাতীয় পার্টি, বিএনপি ও ঐক্য ফ্রন্ট ফলো। কয়েকটা পলিটিক্যাল পার্টি সম্পর্কে যদি কোনো কিছু ঘটে, তাহলে সেখান থেকে সংবাদ সংগ্রহ করবেন একজন রিপোর্টার, তার নাম শরীফ, এখানে লেখা আছে। দেখেন 9টার সময় লেখা আছে মন্ত্রীদের কর্মসূচি। এখানে লেখা আছে সচিবালয়। হ্যাঁ, সচিবালয় লিখতে ভুলে গেছে। আর মন্ত্রীদের কর্মসূচি ফলো হয় সচিবালয়ে। কিছু কিছু সময় মন্ত্রীদের কর্মসূচি সচিবালয়ের বাইরেও থাকে। সাধারণত এটা সচিবালয়, স্থানটা হবে সচিবালয়। আর উপরে যে যে জাতীয় পার্টি, বিএনপি, ঐক্য ফ্রন্ট ফলো লেখা আছে, এগুলো হবে পলিটিক্যাল জাতীয় পার্টি কার্যালয়। হ্যাঁ, পলিটিক্যাল পার্টি কার্যালয়। কার্যালয় বা পলিটিক্যাল পার্টির বা অন্য অন্য কোনো জায়গায় কোনো কর্মসূচি থাকলে সেই কর্মসূচি। ওকে, তারপর কি দেখেন 9টার সময় দেওয়া আছে, এটা কি, স্বাস্থ্য ফলো, স্কুলে ভর্তির লটারি ফলো। অর্থাৎ ও না, 9টার সময় আরেকটা আছে, হাইকোর্ট ও ট্রাইব্যুনাল। দেখেন, হাইকোর্ট ও ট্রাইব্যুনাল। হাইকোর্ট ও ট্রাইব্যুনাল বলতে আমরা কি বুঝছি? এখানে আসলে হাইকোর্ট এবং ট্রাইব্যুনাল থেকে সংবাদ সংগৃহীত হয়, যেদিন আমরা আলোচনা করছিলাম, সেটা এখানে চমৎকার করে দেয়া আছে। রিপোর্টারের নাম দেয়া আছে, তার নাম হচ্ছে ইব্রাহিম। এবং 9টার সময় কি দেয়া আছে, স্বাস্থ্য ফলো ও স্কুলের ভর্তির লটারি ফলো। অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত, স্বাস্থ্য অধিদপ্তর সংক্রান্ত সকল সংবাদ, স্বাস্থ্য অধিদপ্তরের দপ্তর হতে পারে, অন্য জায়গা হতে পারে, সেগুলো তিনি সংগ্রহ করবেন। আচ্ছা, তারপরে কি দেয়া আছে, ক্যাডেট সার্জেন্ট রুমি ভবন
ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির পিতার জন্মশত বার্ষিক উপলক্ষে বিশেষ ক্যাম্পিং ন্যাশনাল ক্যাডেট কোর আইন শৃঙ্খলা পরিস্থিতি। এটা রাব্বি নামে যে রিপোর্টার তাকে দেয়া আছে, তিনি তিনি এটা কভার করেছেন। তারপরে তারপরে কি দেয়া আছে? বিশেষ রিপোর্ট, অ্যাসাইনমেন্ট ডেস্ক। আচ্ছা, 3টার সময় কি দেয়া আছে? জাতীয় নদী রক্ষা কমিশনের বার্ষিক প্রতিবেদন প্রকাশ। এটা স্থানটা এখানে দেওয়া নাই। বিশেষ রিপোর্ট, পাঠ্যপুস্তক, বিশেষ রিপোর্ট। আচ্ছা, এখানে এখানে আহ 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 আহ, এই যে দেখেন, এখানে বলা হচ্ছে এনইসি। হ্যাঁ, এনইসি একটা ভবন। এনইসি ভবন মনে হয় হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের। সেখানে সেখানে কি আছে? সম্ভবত স্টাডি ফরম্যাট শীর্ষ কর্মশালা পরিকল্পনা মন্ত্রী অর্থাৎ পরিকল্পনা মন্ত্রীর মন্ত্রণালয় সংক্রান্ত কোন একটা সংবাদ, সেটা কভার করা হবে এনইসি ভবন থেকে। ওকে। তারপরে আরেকটা, ফুটবল কোথায় আছে? স্পোর্টস দেখেন, এই যে স্পোর্টস দেয়া আছে। এই স্পোর্টস এর অনুষ্ঠান হচ্ছে বিষয় ফুটবল, স্থান মতিঝিল। মতিঝিলে অনেক কিছু থাকে, মতিঝিলে কোন একটা ফুটবল পাড়া। ক্রিকেট মিরপুরে যা কিছু থাকে সেটা সেটা এখানে আলোচনা আছে আর কি। হ্যাঁ, তো সবকিছু মিলে অনেক কিছু, হ্যাঁ অনেক কিছু এর মধ্যে থাকে। এটা একটা স্টেশনের মানে কিভাবে কাজ হবে তার সবকিছু এর মধ্যে লেখা থাকে। হ্যাঁ, কোন রিপোর্টার ছুটিতে থাকবে, কোন রিপোর্টার থাকবে না, কোন রিপোর্টার কাজ করবে, কোন রিপোর্টার কাজ করবে না, কোন রিপোর্টার প্রেজেন্টিং করবে, কোন রিপোর্টার প্রেজেন্টিং করবে না। হ্যাঁ, এভরিথিং এভরিথিং এখানে 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 লেখা থাকে। আপনাদেরকে আমি এটা 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 এখানে বা অন্য কোনো ভাবে দিয়ে দিব অ্যাসাইনমেন্ট শিটটা, আপনি একটু দেখবেন, আপনার দেখতে ভালো লাগবে। তো এটা আপনারা পেয়ে যাবেন। ওকে, তাহলে আমরা পরবর্তী আলোচনায় আসি। আজকে আমাদের যে প্রধান আলোচনা, আজকে আমাদের যে মূল আলোচনা, সেই আলোচনাটি হচ্ছে নিউজ স্ট্রাকচার। সংবাদের একটা নির্দিষ্ট কাঠামো থাকে। সংবাদ হঠাৎ করে সংবাদ হয় না। আপনারা কি উপন্যাস পড়েন? উপন্যাস কেউ পড়েছেন? সাম্প্রতিক সময়ে কোনো উপন্যাস পড়েছেন? আমাকে একটু জি বলবেন। স্যার। কি নাম আপনার? কে বলছিলেন? জি স্যার। স্যার আমি বলছি। আপনার নাম কি? আয়শা। আয়েশা, আপনি সবশেষ কোন উপন্যাস পড়েছেন? পার্থিব। পার্থিব হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের শীর্ষেন্দু না? মুখোপাধ্যায়, জি স্যার। আর কোনো কিছু পড়েছেন বাংলাদেশের কারো? সমরেশ মজুমদারের পড়তেছি স্যার, অগ্নিরথ। সে সমরেশ মনে কোনটা পড়ছে? অগ্নিরথ। অগ্নিরথ। সমরেশের আপনি আর কোনগুলো পড়েছেন? ওই যে ওই 3টা স্যার ট্রিলজি। গর্ভধারিণী পড়েছি, হ্যাঁ। সাতকাহন পড়েছি। হ্যাঁ, গর্ভধারিণীর শেষে কি হয়? শেষে কি হয় বলেন তো, শেষের সিকোয়েন্সটা কি? শেষে তো স্যার ওই যে মানে চার বন্ধু যে থাকে, একজন হ্যাঁ। মারা যায়। হ্যাঁ। একজন মারা যায়, তিনজন থাকে। আচ্ছা, কালবেলা পড়েছেন? কালবেলা? না স্যার, কালবেলা এখনো পড়া হয়নি। ওটা তো মনে হয়, অগ্নিরথের পরে পড়বো। আচ্ছা ওটা তো মনে হয় একটু সিকুয়েন্স, তাই না? প্রথমে মনে হয় কালবেলা, তারপরে হচ্ছে কালবেলার পরে হচ্ছে আপনার কালবেলার পরে মনে হয় গর্ভধারিণী, তারপর মনে হয় কালপুরুষ, তাই না? এরকম তিনটা তিনটা সিকোয়েন্স না? স্যার আমি মানে আলাদা পার্টটা নিয়ে পড়ছিলাম। আচ্ছা, না, উপন্যাস তো আলাদা, কিন্তু হ্যাঁ বুঝছি। ঘটনাক্রমটা ওই রকম আর কি। হ্যাঁ, যেমন ধরেন আচ্ছা। কালবেলা তো কালবেলা তো সমরেশের আপনার কি বলা যায়, সমরেশের আহ কলকাতার বা পশ্চিমবঙ্গের যে হচ্ছে আপনার আহ নকশালবাড়ি আন্দোলন, সরি নকশালবাড়ি বলছি, আহ নকশাল আন্দোলনই, হ্যাঁ। যে যে আন্দোলন, চারু মজুমদারের যে আন্দোলন, সেই আন্দোলনে তো একটা বড় বড় ঘটনা প্রবাহ সেখানে উঠে এসেছে, তাই না? তো সেটা সেখানে আলোচনা হয়েছে। আচ্ছা দেখেন, আমি উপন্যাসের কথা কেন জিজ্ঞাসা করছি আপনাকে। একটা উপন্যাসের কি হয়, ধরেন আপনি যদি কালবেলার কথাই বলেন, একটা উপন্যাসের আলোচনা শুরু হয়, চরিত্রটা এগোয়, তারপরে যে একটা জায়গায় যে ক্লাইম্যাক্স এবং অথবা একটা জায়গায় যে কোনো একটা ফলাফল নির্ধারণী ঘটনার মাধ্যমে উপন্যাসটা শেষ হয়, তাই তো? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। আচ্ছা, মানে উপন্যাসের কি হয়, যে ছোট ছোট গল্পটা শুরু হয়। যেমন ধরেন, যে গল্পটা শুরু হয়েছিল কোথা থেকে, যে গল্পটা শুরু হয়েছিল আপনার ইয়ে থেকে, অর্থাৎ কলকাতার সেই কফি হাউস থেকে। কফি হাউস বন্ধুরা, ওখানে কয়েকটা কলেজ, প্রেসিডেন্সি কলেজ, হ্যাঁ, তারপর হচ্ছে সংস্কৃত কলেজ, অনেকগুলো কলেজের যে ছেলেপেলেদের পড়াশোনা। আমি আমি গিয়েছি কলকাতায়। আপনার যে 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 গল্পের কথা শুনেছেন, যে কফি হাউসের কথা ওই বইটার মধ্যে লেখা আছে, হ্যাঁ, এগুলো দেখেছি নিজের মতো করে। খুব ভালো লেগেছে আমার। হয়তো আগামীতে আবারও যাব। কলকাতা শহরটা আমার এখনো দেখা হয়নি, সেভাবে দেখার চেষ্টা করব।
ঠিক আছে? তো তখন কি হয়, একটা একটা সিকোয়েন্সটা এগিয়ে যে শেষে যে শেষ হয়। তার মানে কি, একটা গল্পটা আসলে আস্তে 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 গাঁথুনি তৈরি হয়ে শেষে যে আসলে পরিণতি লাভ করে এবং শেষ হয়। এটা হচ্ছে গল্পের বৈশিষ্ট্য। কিন্তু সংবাদের বৈশিষ্ট্য কি? সংবাদের বৈশিষ্ট্য হচ্ছে আমরা যে সময় সংবাদটা পড়ি, সংবাদটা কি হয়? সংবাদের মূল বিষয়টা আপনি আগেই জেনে যান। ক্লাইম্যাক্সটা আপনাকে আগেই বলে দেয়া হয়। তাই না? আপনারা কোথাও কেউ নেই এই নাটকটা দেখেছেন? বাকের ভাই মুনা এই নাটকটা কেউ দেখেছেন? জি স্যার। আপনাকে যদি আমি বলি যে বাকের ভাইয়ের পুরো নাটকের একটা সংবাদ লিখবেন, তাহলে কি লিখবেন? একটা ইন্ট্রো লেখেন, ইন্ট্রো, তাহলে কি হবে? তার আগে বলে নিই বাকের ভাই নাটকটা কি হয়েছে। বাকের ভাই নাটকটা হয়েছে এরকম যে কোথাও কেউ নেই, হুমায়ুন আহমেদের নাটক। এই নাটকে কি ঘটলো, যে ঢাকা শহরের একটা একটা এলাকার কথা বলা হচ্ছে, যে এলাকাটা হচ্ছে ঢাকা শহরের মধ্যেই একটা এলাকা। আহ, এলাকাটা চমৎকার, গলি আছে, দোকান আছে, হ্যাঁ, একটা বাড়ি আছে, যে বাড়িতে কি হচ্ছে, যে বাড়িতে আসলে একটা পরিবার, সে পরিবারে অনেক সংকট, এবং গলির মধ্যে মাঝে আড্ডা দেয় কয়েকজন ছেলে পেলে একটু মস্তান টাইপের, যার যার নেতা হচ্ছে বাকের ভাই। এখন কথা হচ্ছে এরকম যে বাকের ভাই অনেক কিছু করে, অনেক কিছু করেন, সব ঠিক আছে, কিন্তু বাকের ভাইয়ের সাথে মুনার একটা সম্পর্ক, মুনার আবার অন্যদিকে প্রেম, সবকিছু মিলে যা এগোলো বা যা ঘটলো, সেটা হচ্ছে যে একটা একটা সামাজিক ভাবে প্রেম ভালোবাসা, নানা ধরনের সংকট, সেগুলো এগোচ্ছে। তারপরে কি হলো, মুনা বাকের ভাইয়ের প্রেম ভালোবাসা যখন একটু একটু যথাযথভাবে এগোনো শুরু করলো, তখন বাকের ভাই একটা বিপদের মধ্যে পড়লেন, একটা মিথ্যা মামলা তিনি জড়ালেন, এবং তারপর কি দাঁড়ালো, বাকের ভাইয়ের ফাঁসির রায় হলো এবং ফাঁসি কার্যকর হয়ে গেল। তাই না? ফাঁসির রায় হলো এবং ফাঁসি কার্যকর হয়ে গেল। এই যে ঘটনাটা ধরুন আস্তে আস্তে শুরু হলো, তারপরে যে শেষে যে ক্লাইম্যাক্সে গেল এবং ঘটনাটা শেষ হয়ে গেল, ভোরবেলা সকালবেলা ঢাকা কারাগারের সামনে বাকের ভাইয়ের মরদেহ গ্রহণ করলো হচ্ছে আপনার আহ মুনা বা মুনা বা সুবর্ণা মোস্তফা, এরকম ঘটনা। এখন এই ঘটনাটা যদি আপনাকে নিউজের ইন্ট্রো লিখতে বলা হয়, আপনি কি লিখবেন? যদি আপনাকে নিউজের ইন্ট্রো লিখতে হয়, তাহলে আপনি কি লিখবেন? তাহলে আপনি এভাবে লিখবেন যে মিথ্যা মামলায় একটি মিথ্যা মামলায় মিথ্যা মামলায় একটি মিথ্যা মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে ফাঁসি কার্যকর হয়েছে বাকের ভাইয়ের। স্যার মিউট হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আমার লাইনটা কোনো কারণে আনস্টেবল ছিল। হ্যাঁ, ওকে। তো তাহলে তাহলে কি দাঁড়ালো, সেটা হচ্ছে যে একটি মিথ্যা মামলায় আহ একটি মিথ্যা মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে ফাঁসি কার্যকর হলো বাকের ভাইয়ের। ঠিক আছে? আর গতকাল ভোরে বাকের ভাইয়ের ফাঁসি ফাঁসি কার্যকর হয় এবং মরদেহ গ্রহণ করে বাকের ভাইয়ের প্রিয় মানুষ মুনা। এভাবে তো সংবাদটা হবে, তাই না? তার মানে কি, সংবাদটা হচ্ছে সাধারণত আমরা যে ফরম্যাটটা এখন ব্যবহার করি, সেই ফরম্যাটে বলা যায়, সেই ফরম্যাট অনুযায়ী বলা যায় যে সংবাদটা হচ্ছে আসলে এমন একটা প্রক্রিয়া যাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা, মূল তথ্যটা আমরা আমরা পেয়ে যাই, বা আমরা পাওয়ার প্রক্রিয়ার মধ্যে চলে যায়। এটাই হচ্ছে মূল কথা। এখন দেখেন সংবাদের এই যে লিখার যে বিষয়গুলো, এরকম কয়েকটা ফরম্যাট আছে। হুম? সংবাদের কয়েকটা ফরম্যাট আছে, কাঠামো আছে, স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচার গুলো কি কি আপনারা এখানে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন কি? ওকে। সংবাদ স্ট্রাকচার অনেকগুলো বইয়ে বিভিন্নভাবে স্ট্রাকচার নিয়ে আলোচনা করা আছে, আমি আজকে মূলত 3-4টা স্ট্রাকচার আছে, এখানে 3টার কথা বলা হয়েছে। আমি এখান থেকে আজকে একটাই আলোচনা করব অথবা দুটো আলোচনা করব। পরে হয়তো অন্যগুলো আলোচনা 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 করা যাবে। ওকে, দেখেন নিউজের স্ট্রাকচারের প্রথমটাতে বলা হচ্ছে ক্রোনোলজিক্যাল ফর্ম, একটা স্ট্রাকচার। সেকেন্ড স্ট্রাকচারে বলা হচ্ছে ডাবল এন্ডেড ফর্ম, বলা হচ্ছে ওয়ার্ড সিচুয়েশন, যুদ্ধকালীন সময় এটা ব্যবহার করা হয়। ওকে। 3 নাম্বারটাকে বলা হচ্ছে ইনভার্টেড পিরামিড স্ট্রাকচার বা ইনভার্টেড পিরামিড ফর্ম, হ্যাঁ, অর্থাৎ উল্টা পিরামিড কাঠামো। এই তিনটা হচ্ছে মূল 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 স্ট্রাকচার, মূল কাঠামো হচ্ছে সংবাদের। ওকে। এর মধ্যে আমি যে গল্পটা আপনাদেরকে বললাম বাকের ভাইয়ের, ওইটা লেখা হয়েছে এই স্ট্রাকচারে, যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বহুল ব্যবহৃত,
সবচেয়ে বহুল ব্যবহৃত, তাতে তার নাম হচ্ছে ইনভার্টেড পিরামিড স্ট্রাকচার, উল্টা পিরামিড কাঠামো, যেটা আমরা ব্যবহার করি এখন সংবাদে। অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা, সবচাইতে জরুরি বিষয়টা সবার আগে বলে দেয়া। ওকে, সবার আগে বলে দেয়া। আপনারা আমাকে বলতে পারেন তুতেন খানেমকে, তুতেন খানেম, তুতেন খানেম বা তুতেন খানম, এই ইনাকে চেনেন? এনার নাম শুনেছেন কখনো? এই নামটা কখনো শুনেছেন আপনারা? জি স্যার। জি স্যার। কে বলেন জি তো স্যার। বাবা? গ্রিকের স্যার, উনি হচ্ছে গ্রিসের। গ্রিসের কি বাবা? উনি কি গ্রিসের বলেন? বলেন। ইন্টারনেট দেখতেছেন? বলেন গ্রিসের কি তিনি? আচ্ছা, তুতেন খারাম গ্রিসের ছিলেন না, তুতেন খারাম ছিলেন হচ্ছে, তুতেন খারাম ছিলেন হচ্ছে আসলে মিশরের। হ্যাঁ, মিশরের সে ছিল ফারাও। ফারাও মানে হচ্ছে রাজা, তাই না? ফারাও। এখন কথা হচ্ছে তুতেন খানেমের কথা আমি কেন বলছি, বা তুতেন খামুনের কথা আমি কেন বলছি? হ্যাঁ, অনেক জায়গায় খামেন লেখা থাকে, খামুন লেখা থাকে, খানাম লেখা থাকে, ঠিক আছে? তো তুতেন 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 খামুন, তুতেন খামুনের কথা বলাটার মূল কারণ হচ্ছে এই যে স্ট্রাকচারটা আপনারা দেখছেন। ও আচ্ছা, আপনারা এখন স্ক্রিন শেয়ারে এটা দেখতে পাচ্ছেন না? এই যে দেখেন, হ্যাঁ, এটা কি দেখতে পাচ্ছেন আপনারা? ইনভার্টেড পিরামিড দেখতেছি। ও আচ্ছা, তাহলে অন্য একটা স্ট্রাকচার দিতে হবে। আচ্ছা, আপনারা ইনভার্টেড পিরামিড দেখছেন, হ্যাঁ। আচ্ছা, দাঁড়ান। দাঁড়ান, তুতেন খামুনকে আপনাদেরকে দেখাই দিয়েছে। তুতেন খানেমের সম্ভবত মমির সাথে কিছুটা রিলেটেড ছিল সম্ভবত, এরকম। না, এই যে আপনাদেরকে আমি বললাম বা বলছি যে ইনভার্টেড পিরামিড স্ট্রাকচার, এটা কেন? হ্যাঁ, এটার মূল কারণ হচ্ছে আমরা তো ধরেন অনেকেই সরাসরি পিরামিড দেখিনি, তাই না? পিরামিড আমাদের দেখা হয়নি। জি স্যার। তো পিরামিড যেহেতু আমাদের দেখা হয়নি, তাহলে এই স্ট্রাকচারটাকে উল্টা পিরামিড কাঠামো কেন বলা হয় সেটা আমাদের একটু জানা দরকার। হ্যাঁ, এই যে আপনারা দেখেন, আমি উইকিপিডিয়া থেকে একটা একটা পেজ বের করেছি। এটা নাম তুতেন খাতেন লেখেন, দেখেন কত কি দামে উচ্চারিত হয়। এখন কি দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। এ দেখেন, নামটা লেখা হচ্ছে তুতেন খামুন, আবার খামুন বলছে আসতেছে। তুতেন খাতেন, আবার বলছে তুতেন খামেনও আসতেছে। খামেন। হ্যাঁ, খামেনও আছে। হ্যাঁ, এর হচ্ছে এখন ফারাও। ফারাও বলতে হচ্ছে আপনারা জানেন যে মিশরের রাজা। হ্যাঁ, এর মরদেহ বা মমি মনে হয় আবিষ্কার করা হয় 1923 সালে, খুব সম্ভবত। কোথাও লিখা আছে, দাঁড়ান, আমি দেখেছি 1923-33 এমন হবে আর কি। হ্যাঁ, তার 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 যে ডিসকভারি এই যে 22 সালে আর কি। হ্যাঁ, 1922 discovered by Howard Carter, Tutankhamun's nearly intact tomb in excavation founded by Lord Carnarvon। যাই হোক, এটা তার মরদেহ আবিষ্কার করা। এখন কথা হচ্ছে ধরেন তুতানখামেনের আবিষ্কারকে বলা হয় যে মমির আবিষ্কার বা পিরামিডের ক্ষেত্রে আবিষ্কারের ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ একটা আবিষ্কার। এখন কথা হচ্ছে যে আমি তার কথা কেন বলছি? তার কথা আমি এই জন্যই বলছি যে এই যে পিরামিড, একে উল্টা পিরামিড কাঠামো কেন বলা হয়? আপনারা জানেন পিরামিড পৃথিবীর সপ্ত আশ্চর্যের অন্যতম, পিরামিড অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য শৈলী। পিরামিডের রহস্য, পিরামিডের ঘটনা প্রবাহ পৃথিবীতে আজও রহস্যময়, আজও নানাভাবে মানুষকে আকৃষ্ট করে। পিরামিড নিয়ে অনেক সিনেমা তৈরি হয়েছে। আপনারা মাম্মি রিটার্ন সিনেমা দেখেছেন, মাম্মি থার্ড সিনেমা দেখেছেন, তার 3টা পর্ব হয়েছে, জি 4টাও স্যার। হয়েছে। একটা টম ক্রুজও করেছে টমও একটা, হ্যাঁ। করছে স্যার শেষে। টম ক্রুজও একটা করেছে। তারপরে আবার মাম্মি এইরকম ঘটনা প্রবাহ নিয়ে ওই যে রক,
তিনিও সিনেমা করেছেন, তাই না? জি স্যার, স্করপিয়ন কিং, হ্যাঁ, সিনেমা রাজা ছিল স্করপিয়ন কিং। হ্যাঁ, স্করপিয়ন কিং। তো এরকম অনেক হয়। তো এখন কথা হচ্ছে যে এই পিরামিড, ধরেন এই পিরামিড স্ট্রাকচার কেন বলা হয়, এটার একটা গল্প আছে। গল্পটা হচ্ছে এরকম, ধরেন একটা পিরামিড, একটা স্ট্রাকচার, সেই পিরামিডের মধ্যে সবচাইতে দামি জিনিসপত্রগুলো কোথায় থাকে? সেই পিরামিডের কোন ফারাওয়ের মরদেহ। আর আপনারা জানেন যেহেতু ফারাওরা পুনর্জন্মে বিশ্বাস করত, সেহেতু কি হতো, সেহেতু ফারাওরা আবার উঠবেন, আবার পুনর্জন্ম তাদের সেটা নিয়ে আলোচনা হতো, বা সেটা তারা বিশ্বাস করত। সেই জন্য কি করা হতো, তাদের পাইক পেয়াদা, অর্থাৎ তাদের সাথে যারা থাকে, তারা যারা তাদের সাথে যারা থাকে, সেই সকল দাস ভৃত্য, তাদের সম্পদ, তাদের গাড়ি, তাদের অর্থবিত্ত, তাদের স্বর্ণ, সবকিছু একসাথে কি করা হতো, সিল করে তাদের তাদের পিরামিডের মধ্যে দিয়ে দেওয়া হতো, তাই না? তাদের পিরামিডের মধ্যে দিয়ে দেওয়া হতো। তো সেটাই যদি হয় তাহলে কি করা হয়, পিরামিডের কোথায় রাখা হয়? সবচেয়ে নিচের অংশে, বেসমেন্টে রাখা হয়। তার মানে কি, একটা পিরামিডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তার বেসমেন্ট, তাই না? তার বেসমেন্ট। ইনভার্টেড পিরামিড স্ট্রাকচার বলা হচ্ছে সংবাদে যে পিরামিডটা উল্টা করে দিলে যে স্ট্রাকচার দাঁড়ায়, সেটা হচ্ছে ইনভার্টেড পিরামিড স্ট্রাকচার। কারণ তাহলে কি দাঁড়ায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদটা সংবাদের শুরুতে থাকবে, যাকে আমরা বলছি ইন্ট্রো, যাকে আমরা বলছি লিড, যাকে আমরা বলছি ইন্ট্রোডাকশন। ইন্ট্রো হচ্ছে ইন্ট্রোডাকশনের সংক্ষিপ্ত রূপ। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মূল কথা। তাহলে এই স্ট্রাকচারটা কি হলো, এই স্ট্রাকচারটা ডেভেলপ হয়েছে এপির মাধ্যমে, যাকে আমরা বলছি অ্যাসোসিয়েট প্রেস। অ্যাসোসিয়েট প্রেস পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রাচীন সংবাদ সংস্থা, যেটা যাত্রা শুরু করেছিল 1846 সালে। এই স্ট্রাকচারকে বলা হয় সামারি লিড। সামারি স্ট্রাকচারে বলা হয়, আমরা জানি নিউজের যে গুরুত্বপূর্ণ বিষয়, হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই এন্ড হাউ, যে ছয়টা, যাকে আমরা সড়ক বলি বাংলায়, সেটা এখানে অ্যাপ্লাইড হয়, এখানে কার্যকর হয়। আর কি হয়, যে এটা ফার্স্ট, প্রথম প্রথম কি অবস্থা? হ্যালো। হ্যাঁ আইতা হ্যাঁ হ্যাঁ, কোনো কারণে আমার 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 বাসার ইন্টারনেটটা খুব আনস্টেবল। হ্যাঁ, খুবই আনস্টেবল। এটা কোনো কারণে বারবার নষ্ট হয়ে যাচ্ছে। তো যার ফলে, আচ্ছা, যেটা 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 আমি বলছিলাম সেটা হচ্ছে যে এই স্ট্রাকচারে কি হয়, এই স্ট্রাকচারে মূলত যেটা হয় সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা উপরের অংশে থাকে। আপনারা যদি এটার ভেতরের দিকে দেখেন, তারপর কি বলা হচ্ছে দেখেন, উপর কি বলা হচ্ছে, যে হু, হোয়াট, হোয়েন, মিট হিয়ার। 2 নম্বর স্লটে বলা হচ্ছে লেস ইম্পর্টেন্ট ইনফো, ফ্যাক্টস রিলেটেড ইন দ্য অর্ডার অফ ইম্পর্টেন্স, সেটা এখানে থাকে। তারপর বলা হচ্ছে কোটস থাকে, ইনফোস থাকে, এবং শেষে সমাপ্ত হয়। এর মাধ্যমে আসলে আমরা আমরা পিরামিড স্ট্রাকচারের গুরুত্বটা বুঝতে পারি, এবং এভাবে আমি তো বিপদের মধ্যে আছি। কি একটা বিপদ, বড় বিপদ, বড় বিপদ, বড় বিপদ। আপনাকে শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, হ্যালো, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতেছি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটাই হচ্ছে পিরামিড স্ট্রাকচারের মূল কথা। হ্যাঁ, এটা এটা আপনারা একটু দেখবেন, আপনারা একটু পড়তেও পারেন। আমি আগামী দিন ক্লাসে নতুন 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 যে স্ট্রাকচার গুলো পড়বো সেগুলো নিয়ে আলোচনা করব, আর পিরামিড স্ট্রাকচার বা এটা নিয়ে আপনাদেরকে আমি ভালো করে জানিয়ে দিব। হ্যাঁ, আমার ইন্টারনেটের অবস্থা আছে খুব বাজে, খুব বাজে, কেন বারবার কেটে যাচ্ছে। হ্যাঁ, তো আমি আজকের ক্লাসটা শেষ করতে চাই আর কি। হ্যাঁ, আজকের ক্লাসটা আমি একটু শেষ করি।
আপনাদেরকে আমি ওই অ্যাসাইনমেন্ট শিটের কপিটা আমি পাঠিয়ে দিব জীবনের ইয়েতে, জীবনের ফেসবুক ইনবক্সে, আপনাদের সিআরএস ইনবক্সে। আর আর এই কোর্স সম্পর্কে কিভাবে পড়তে হবে, এই টপিক সম্পর্কে কিভাবে পড়তে হবে, সেটা রেফারেন্স গুলো আমি পাঠিয়ে দেব। ঠিক আছে, তাহলে আজকে তাহলে শেষ করি আপনাদের যদি কোনো আপত্তি না থাকে। জি স্যার। So thank you so much for attending the class. আপনারা 34 জন আছেন, অনেকেই আছেন ক্লাসে। আজকে ইন্টারনেট আমার সাথে একেবারেই ইন্টারনেট একেবারেই আমার সাথে বেইমানি করছে আর কি। হ্যাঁ, কোনোভাবেই কাজ করতে পারছি না। সো অসংখ্য ধন্যবাদ আপনাদের ক্লাসে যোগ দেওয়ার জন্য। আর আগামী দিন এই টপিকেরই পরবর্তী অংশ আমরা পড়বো কিছু রেফারেন্স সহ। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমরা সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। দেখা হবে, কথা হবে। রাখছি তাহলে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।